এই লীলার একটা মাধুর্যমণ্ডিত গান এইখানে আমরা পাই। সজনী ওরে ও সজনী আমার ভালো লাগে না ও সই কাঞ্চনা ভালো লাগে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না ভালো লাগে না সোনার বরণ মানুষ ছাড়া আমি প্রাণে বাঁচি না সখী রে প্রাণে বাঁচি না ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না তাই গৌর হরি বল। ভালো লাগে না ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না যখন নয়ন মুদে থাকি সজনী আমার অন্তরেও রূপ দেখি রে আবার আমি নয়নে মেলে তার দেখি ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ও সই কাঞ্চনা আমার ভালো লাগে না
আর কিছুই ভালো লাগে না। আমার ঘরও ভালো লাগে না, আমার পরও ভালো লাগে না। ওরে ও কাঞ্চনা, তুই যদি তাকে চিনে থাকিস, তুই যদি তাকে জেনে থাকিস, তাহলে তুই কি পারবি তার পরিচয় আমার কাছে বলে দিতে? বলে ও বিষ্ণুপ্রিয়া, দেখলি তুই, মন হারালি তুই, তাকে দেখে ঘরে ফিরে এসে তার অনুরাগে অনুরক্ত হলি তুই, আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস আমি তাকে চিনি কিনা, আমি তাকে জানি কিনা, এটা কেমন হলো? আচ্ছা মায়ের একটা কথা বলো তো, তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের তো সব বিয়ে সংসার হয়ে গেছে, এই নিয়ে একটা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, অনুরাগ আগে না পূর্ব রাগ আগে? বলো দেখি, কে বলবে? বাবারা বলো দেখি। পূর্ব রাগ, হ্যাঁ এই তো, বাহ। যারা এই লীলা কীর্তন অংশটা শ্রবণ করবে তারা কিন্তু এই বিষয়টা ভালো জানবে। দুটো রাগ, একটা পূর্ব রাগ, একটা অনুরাগ। পূর্ব রাগ মানে হচ্ছে দর্শন করা, শুধু একজন নায়ক অপর একজন নায়িকাকে দর্শন করলে এইটুকু হচ্ছে পূর্ব রাগ। অনুরাগ কি? এই যে দর্শন করে পূর্ব রাগ হয়ে গেল, এরপরে যদি তাকে না পাওয়া বা তাকে পাওয়ার যে বাসনা, তাকে যদি পেতাম, তাকে যদি আমি আমার নিজের করে পেতাম, এই দেখুন অনুরাগ। তাকে দেখে আমার ওই যে ফিরে এলাম আর আমার ভালো লাগছে না, অনুরাগ। আর পূর্ব রাগ কি? দেখে আসার পরে যদি না পায় সেই দশাটা, কাকে দেখলাম, কি দেখলাম, এই যে বিবরণ, এই হচ্ছে পূর্ব রাগ। ওই যে পূর্ব রাগে 10টা দশা আমরা পেয়েছিলাম, ঠিক একইভাবে আজকে অনুরাগ হয়ে গেছে কার? বিষ্ণুপ্রিয়া। ওরে ও সজনী, আমি তো তাকে চিনি না, তা তুই আমি আমার মালঞ্চ বাড়াবাড়ি, আর তুই এই গোটা নবদ্বীপটা ঘুরে বেড়াস, তুই তো হলেও হতে পারে জানিস, তাকে চিনতে পারিস, তা তুই একটু আমার সাহায্য কর না। তাকে যদি আমি না পাই তাহলে হয়তো আমি মরেই যাব। একটু পরিচয়টা বলে দিই। বলে কি করে বলবো? তার অঙ্গকান্তি, সে দেখতে কেমন, তার রূপ কেমন, এইগুলো কি একটু বলে দিতে পারবি? তাকে দেখতে কেমন, তার অঙ্গকান্তি, তার যদি কিছু বর্ণনা দিতে পারিস তাহলে হলেও হতে পারে যে আমি তাকে চিনি, আমি তাকে জানি, এরকম হতে পারে। তা বলে অঙ্গকান্তি, তার বর্ণনা আমি এক মুখে খিদে পড়ে শোন। সে যে বর্ণনাতীত, তার যে বর্ণনা করা যায় না। চাঁচর যে করে কেশ তার, আর এত লম্বা একজন মানুষ, সোনার বড় অঙ্গকান্তি। আর এই সোনার বড় অঙ্গকান্তি ব্যক্তিত্বের একটা প্রধান বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছিলাম, সেটা কি? ওরে ও সজনী, সেই মানুষটা হলো আজানুলম্বিত ভুজ। আর যেই না বলেছে আজানুলম্বিত ভুজ, আমার সখী কাঞ্চনার আর বুঝতে বাকি থাকলো না। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়ার হাতে নিজের হাত দুটোকে ধরে বলে উঠল, ওরে ও সখী, এ তুই কি ধরেছিস? এ তুই কাকে ধরেছিস? যোগী যাকে যোগ সাধনায় পায় না, মুনি যাকে ধ্যানে পায় না, সেই ধ্যানাতীত যোগাতীত সেই মানুষকে, সেই চাওয়া পাওয়া, সেই পরপারের আবার যে রয়েছে সেই মানুষকে তুই ধরলি, সেই মানুষকে তুই নিজের করে পেলি। ওরে ও কাঞ্চনা, তুই কি তাকে চিনিস? তুই কি তাকে জানিস? তুই কি তার পরিচয় আমাকে দিতে পারবি? বলে নিশ্চিত পারবো। সে কে জানিস? এই নবদ্বীপ মাঝে, এই বঙ্গভূমির মাঝে মাটিতে সে যে একই নামে প্রসিদ্ধ। কি নাম তার জানিস? কেহ বলে নদীর নিমাই, কেহ বলে বিশ্বম্ভর, কেহ বলে শ্রী গৌরাঙ্গ। সজনী, গৌরাঙ্গ, তাই তার নাম হয়েছিল শ্রী গৌরাঙ্গ। অঙ্গকান্তি গৌর, তাই তো তার নাম গৌর। সজনী, কাকে ধরেছিস? সে কে জানিস? সকলে মিলে বাহু তুলে বলবো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের নদী আয়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর এলেন নদিয়ায়, রাধা প্রেমে গড়া তনু শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমের নদী আয়, রাধা প্রেমে গড়া তনু অন্তরে শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমে ঠাকুর এলেন নদিয়ায়, রাধার প্রেমে গড়া
অন্তরে সে মোরা গৌরাঙ্গ তার নাম গৌর তার বর্ণ। বলে ও সখী আর নয়, অনেক বলেছিস, আর বর্ণনা দিতে হবে না। যে নামটা শোনালি ওই গৌরাঙ্গ, ওই নাম শুনেই আমার হৃদয় শান্ত হয়ে গেল, শিথিল হয়ে গেল, আমার মন ওই নামেই ডুবে গেল। সখী কি সুন্দর নামটা, এই গৌর। এতক্ষণ পর্যন্ত আমি তো শুধু তাকে দর্শন করেছিলাম, তাকে শুধু দেখে ঘরে এসেছিলাম, তাকে দেখে আমার বড় ভালো লেগেছিল। কিন্তু এই যে নাম তো তার জানতাম না, এবার এই যে তুই নাম শোনালি, এই গৌরাঙ্গ নামধ্বনি শ্রবণ করে সখীরে আমার এখন কি মনে হচ্ছে জানিস? গৌরাঙ্গ যেমন হতো তাকে আমি আমার করে লাভ করতাম। গৌরাঙ্গ যদি সোনার বরণ মানুষও না হতো তাহলেও আমি কিন্তু তাকে লাভ করতাম। কেমন করে জানিস? ওরে অসজনী, আমি যেদিকে ফিরাই আঁখি আমার কি অবস্থা জানিস? সখীরে আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সখীরে দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদ, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে। গোরার এই রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, গোরার রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, গোরার রূপ দেখিয়া সখী ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, গোরার রূপ দেখিয়া ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে গো, পড়িলাম পিরিতি ফাঁদে। গোরার রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম পিরিতি ফাঁদে, পড়িলাম পিরিতি ফাঁদে। আমি যেই দিকে ফিরাই আমি যেই দিকে ফেরাই আছি, সখী সেই দিকে গৌরাঙ্গে দেখি, যেই দিকে ফিরাই সেই দিকে গৌরাঙ্গ দেখি, যেই দিকে ফেরাই আঁখি। ওরে ও সখী, গোরা যদি সোনার বরণ মানুষ না হতো, গোরা যদি অন্য কিছু হতো তাহলেও কিন্তু আমি তাকে নিজের করে লাভ করতাম। বলে কেমন? বলে শোন সখী, গোরা যদি হতো কালো, প্রাণ গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, প্রাণ গোরা যদি হতো কালো, গোরা যদি কালো হতো কি করতাম জানিস? অঞ্জন করিয়া, অঞ্জন ও মায়েরা, অঞ্জন মানে হলো কাজল। আমার নাম অঞ্জন, এই শব্দের অর্থ হচ্ছে কাজল, যা চোখের কোণে পড়ে। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গোরা সে যদি মানুষ না হয়ে যদি কালো হতো তাহলে আমি কি করতাম জানিস? অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, শোভা যে হইত ভালো গো, শোভা যে হইত ভালো। আমি অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, শোভা যে হইত কালো, শোভা যে হইত কালো। সখী এটা যদি গোরা কালো হতো তাহলে ঠিক ছিল। গোরা যদি কালো না হতো, গোরা যদি অন্য কিছু হতো তাহলে কি করতিস? বলে তাই কি করতাম জানিস? সখী রে, গোরা যদি হতো ফুল, প্রাণ গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো ফুল, প্রাণ গোরা যদি হতো ফুল, যতন করিয়া মাথায় বাঁধিতাম, আমি যতন করিয়া
তো দুল তো কানে দুল তো কানে দুল তো কানে দুল তো কানে ফুল রূপে গোরা চাঁদ লাগে তো ভালো দুল তো কানে ফুল রূপে গোরা চাঁদ লাগতো ভালো দুল তো কানে ওই ফুল রূপে আমার গোরা চাঁদ লাগে তো ভালো দুল তো কানে ফুল রূপে গোরা চাঁদ দুল তো ভালো লাগতো ভালো সখী, গোরা যদি ফুল না হতো, গোরা যদি অন্য কিছু হতো, তাহলে কি করতিস? সখী শোন শোন, আমার গোরা যদি হতো পাখি, প্রাণ গোরা যদি হতো পাখি গোরা যদি হতো পাখি, গোরা যদি হতো পাখি যত করিয়া ও সখী, আমি যতন করিয়া পালন করিতাম যতন করিয়া আমি পালন করিতাম হৃদয় পিঞ্জরে রাখি আমি যতন করিয়া পালন করিতাম পাখি হৃদয় পিঞ্জরে রাখে রাখতাম তারে রাখতাম তারে রাখতাম তারে রাখতাম তারে আমার গৌর সুন্দরে রাখতাম তারে আমার গৌর সুন্দরে রাখতাম তারে গৌর সুন্দরে রাখতাম তারে আমার গৌর সুন্দরে রাখতাম তারে নানা আর তো যেতে দিতাম না গো গৌর সুন্দরে রাখতাম তারে নানার তো যেতে দিতাম না গো একদম বেঁধে রাখতাম তারে ও সখী শোন, গোরা যদি হতো মধু, প্রাণ গোরা যদি হতো মধু গোরা যদি হতো মধু, প্রাণ গোরা যদি হতো মধু জ্ঞান দাসে জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, কেন দাসে কয় আসাদন করিতাম জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, কেন দাসে কয় আসাদন করিয়া মজিদ কুলের বধূ গো, মজিদ কুলের বধূ, কেন দাসে কয় আসাদন করিয়া মজিদ কুলের বধূ প্রাণ ওরা যদি হতো মধু ওরে ও সখী, মজিদ তারা মজিদ তারা মজিদ তারা মজিদ তারা কুলের কুলো কুলের কুলো বধূ যারা মজিদ তারা, কুলের কুল বধূ যারা মজিদ তারা কুলের কুলো বধূ যারা মজিদ তারা, কুলের কুল বধূ যারা মজিদ তারা গৌর তোমার হলাম বলে কুলো বধূ যারা মজিদ তারা, গৌর তোমার হলাম বলে কুলবধূ যারা মজিদ তারা এইরকম জ্ঞানদাসের পদাবলী আস্বাদন করলাম। গোড়ার ভাব তত্ত্ব এটা শুধু বিষ্ণুপ্রিয়া বলছে এমন নয়, এটা জ্ঞানদাস লিখে দিলেন যে বিষ্ণুপ্রিয়ার মতো করে, বিষ্ণুপ্রিয়া তো নারী তত্ত্ব, এবার এই ত্রিভুবন মাঝে নারী তত্ত্ব পুরুষ তত্ত্ব যাই হোক মিলেমিশে একাকার হয়ে, আমি কালকে বলেছিলাম গৌর সুন্দর হলেন বা ভগবান শ্রীকৃষ্ণ হলেন একমাত্র প্রকৃত পুরুষ, তাহলে আমরা সবাই নারী তত্ত্ব, তাহলে প্রত্যেকটি ওই বিষ্ণুপ্রিয়ার মতো নারী তত্ত্ব ভাব স্বরূপিণী হয়ে ওরা যেমন হোক, ভগবান আমার যেমনই হোক, তাকে সেইভাবেই আস্বাদন করার চেষ্টা করতে হবে। আস্বাদনের বিষয় তো বুঝিয়েছিলাম, এক হচ্ছে ছুটফুটিয়ে আস্বাদন, আর এক হচ্ছে মুখ লাগিয়ে আস্বাদন। তাহলে গোড়াকে যেমনই হোক ওই মুখ লাগিয়েই কিন্তু আস্বাদন করতে হবে, তবেই কিন্তু সেই অমৃতের স্বাদ পাওয়া যাবে। জয় সখী, ওরে ও কাঞ্চনা, তাহলে আমাকে একটু গৌর পাওয়ার পথটা বলে দে।
বলে দে আমি গোড়াকে কিভাবে লাভ করব, গোড়াকে কি করে আমি নিজের করে পাবো। একটু বলে দে গৌর পাওয়ার পথটা। তুই যদি বলে দিতে পারিস তাহলে তুই আমার গুরু হয়ে যাবি, কারণ যে গৌরের নাম দেয় সেই তো গুরু হয়ে যায়। সজনী, আমি গৌরকে কিভাবে লাভ করব বলে দে। বলে শোন, আমার কিছু কথা আছে, আমার কথা মতো যদি চলতে পারিস তাহলে তুই গৌরকে সহজেই লাভ করবি। বলে কি কথা? তুই যা বলবি আমি তাই শুনবি। কি কি কথা একটু খুলে বল। বলে শোন, তুই যে গঙ্গার ঘাটে স্নান করতে যাস তার ঠিক পাশেরই ঘাটটা হলো ওই তোর গৌর সুন্দরের মায়ের অর্থাৎ শচী মায়ের ঘাট। তোকে একটা কাজ করতে হবে, তাহলে তুই গৌরকে খুব সহজভাবে লাভ করতে পারবি। যে ঘাটে তুই নিত্য প্রতিদিন স্নান করতে যাস, আগামীকাল যখন তুই স্নান করতে যাবি ওই ঘাটে স্নান করতে যাবি না। ওই যে বলে দিলাম তোর পাশের ঘাটটা হলো শচী মায়ের ঘাট, ওই শচী মায়ের ঘাটে তুই যাবি স্নান করতে। আর শচী মায়ের ঘাটে স্নান করতে গিয়ে তুই দেখবি একজন সাদা বস্ত্র পরিহিতা একটা বৃদ্ধ, অতি বৃদ্ধ রমণী, তিনিও স্নান করছেন। আর তিনিই হলেন তোর ওই গৌর সুন্দরের মাতা ঠাকুরানী, তার নাম হলো শচী দেবী। শোন মন দিয়ে, তুই তাহলে আগামীকাল সকালে ওই শচী দেবীর ঘাটে গিয়ে শচী দেবীকে প্রণাম করবি। আর শচী দেবীকে প্রণাম করে ওই শচী দেবীকে প্রথমেই বলে দিবি, মা গো তোমার ছেলেকে আমার পছন্দ, তোমার ছেলেকে আমি বিয়ে করতে চাই। বলো তো, বলা যায়? বলা যায় এগুলো সোজাসুজি একদম গেই? এখনকার দিনে বলা যায়। এখনকার দিনে ছেলে মেয়েদের ভয় নেই কোনো, যা হবে সামনে সামনে হবে। হ্যাঁ, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে এখন প্রেম থেকে বিয়ে করে একদম একাকার কাণ্ড। কিন্তু আগেকার দিনে তার বলা যেত না। তার উপরে আমার শচী মাতা শচী ঠাকুরানী ছিল আবার খুব বেশি খুঁতখুঁতে, তার একটু বিচারটা বেশি ছিল। ব্রাহ্মণ ঘরের মেয়ে তো, আবার ব্রাহ্মণ ঘরের স্ত্রী, পণ্ডিতের স্ত্রী, পণ্ডিত যার পুত্র। এই শচী ঠাকুরানীর যে ছুঁই ছুঁই ভাব ছিল এটা খুব প্রবল ছিল। তা শোন, তুই যাবি মায়ের চরণে প্রণাম করবি, মাকে বলবি, দেখবি মাই তোকে গৌর পাওয়ার পথ দেখিয়ে দেবে। এই বলে কাঞ্চনা চলে গেল। পরের দিন প্রভাতকালে আমার বিষ্ণুপ্রিয়া কি করেছে, ওই কাঞ্চনার ওই বলা কথা মতো, কাঞ্চনার কথা অনুসারে তার নিজের ঘাটে স্নান করতে না গিয়ে আজকে গেল শচী মায়ের ঘাটে স্নান করতে। আর এই শচী মায়ের ঘাটে স্নান করতে গিয়ে তা সত্যি করেই দূর থেকে দেখতে পেল। তাই তো কাঞ্চনা যেটা বলেছিল তাই দেখছে, একটা বৃদ্ধা রমণী সাদা বস্ত্র, সাদা কাপড় পরিহিতা হয়ে, সাদা কাপড় পরিধান করে সে স্নান করতে ব্যস্ত। শচী মায়ের ছুঁই ছুঁই ভাবটা কেমন ছিল বলতো? আগেকার দিনে এগুলো ছিল সত্যি। শচী মা গঙ্গা স্নান করতো, গঙ্গা স্নান করে উঠে যখন রাস্তা দিয়ে বাড়ি যেত, কোনো কাক যদি কাকা করতে করতে ওই উপর দিকে চলে যেত, সে কাকের ছায়াটা যদি ওই শচী মায়ের গায়ে পড়ে যেত, শচী মা আবার পুনরায় গঙ্গা জলে স্নান করতে যেত। এইরকম ছুঁই ছুঁই ভাব ছিল একটা। তা যাই হোক, কোনো রকমের শচী মায়ের কাছে ভয়ে ভয়ে এসে দাঁড়িয়েছে। আর এসে দাঁড়িয়ে এইরকম শচী মা তখন জপ করছে। এবার জপ করলে কথা বলতে নেই, শচী মা কথা বলতে পারছে না। বিষ্ণুপ্রিয়া কী করেছে, 7-5 না ভেবে ওই সখী কাঞ্চনা শেখানো মতো এসেই শচী মায়ের পা দুটো ধরে প্রণাম করেছে। প্রণাম করেই দূরে চলে গেছে। আর যেই না প্রণাম করতে গিয়েছে ওই ছুঁয়ে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে শচী মায়ের ধ্যান যেটা গায়ে করছিল, মনে মনে জপ করছিল, জপটা ভঙ্গ হয়ে গেছে। আর জপ ভঙ্গ হওয়ার সাথে সাথে চিৎকার করে বলল, আরে বাবা কে রে বাবা, এই মেয়েটা কে? এইরকম শচী মা একটু ক্রোধান্বিত হয়ে বিষ্ণুপ্রিয়াকে আর থাকতে না পেরে কিছু প্রশ্ন করে বসল। বলে, তুমি কোন জাতির মেয়ে? তোমার নাম কি? তোমার পিতার পরিচয় কি? আর তোমার বাসস্থান কোথায়? 7-5 বলা নেই, কমা নেই। তুমি এইভাবে প্রভাতকালে এসে, আমি এইমাত্র স্নান করে উঠে জপ করছি, আর তুমি আমাকে এসে ছুঁয়ে দিলে? আমার জাতপাতের বলে আর কিচ্ছু থাকলো না গো। এই দেখুন, যেই বলেছে বিষ্ণুপ্রিয়া এবার মনে মনে চিন্তা করছে, ওরে বাবরে, কাঞ্চনা তো বললো ওই গৌর সুন্দরের মা শচী দেবী। আমার গৌর সুন্দর কত নরম মনের মানুষ, আমি কোথায় ভাবলাম গৌর সুন্দরের মাও বুঝি কত নরম হবে, গিয়ে বলবো যে তো আপনার ছেলেকে আমার দরকার। এ তো দেখি মা বড় ক্রধান্বিত হয়ে গেল। এখন বলি কি করে? ওই কোনো রকমে ওই বিষ্ণুপ্রিয়া কী করেছে, একটু মাথাটা তুলে উত্তরগুলো দিচ্ছে। মা, আপনি রাগ করবেন না, আমি ব্রাহ্মণ কন্যা, আমি হলাম ব্রাহ্মণের সন্তান। আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমার পিতার নাম রাজপণ্ডিত সনাতন মিশ্র, আর আমার বাড়ি ওই মালঞ্চ পাড়ায়।
এই যেই না বলেছে আমার পিতার নাম হলো সনাতন মিশ্র, আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া, সঙ্গে সঙ্গে এতক্ষণ তো মা একটু প্রধান্বিত রেখেছিল। এই যেই না বলেছে ব্রাহ্মণের মেয়ে, সঙ্গে সঙ্গে মনটা একটু ঘুরে গেছে। ব্রাহ্মণ মেয়ে, আবার ব্রাহ্মণ মা, সে নিজে জাতির অহংকার করে, আর তারই মেয়ে একটা ব্রাহ্মণের মেয়ে সেটাকে প্রণাম করে, যারা দেখতে রূপবান রূপবতী, এত সুন্দর, বিষ্ণুপ্রিয়া রূপের তুলনা হয় না। সঙ্গে সঙ্গে ওই একবারে জড়িয়ে ধরে একবারে আদর করতে লেগেছে। ওরে বাবরে মা, আগে বলবে তো, না জেনে না বুঝে না জেনে তোমাকে কত কিছু বলে দিলাম, তুমি যদি এসেই বলতে তাহলে তোমাকে প্রথম থেকে এত কিছু বলতাম না। আগে বলবে তো তুমি ব্রাহ্মণের মেয়ে। তা বিষ্ণুপ্রিয়া শোনো, তোমার পিতা রাজপণ্ডিত সনাতন মিশ্র আমাদের গৃহে আগে আসতেন, যাওয়া আসা ছিল গো। যখন আমাদের নিমায়ের পিতা বেঁচে ছিল তখন কিন্তু আসা যাওয়াটা ছিল, কিন্তু কতদিন তোমাকে দেখিনি, তুমি এত বড় হয়ে গেছো, আহা কি সুন্দর দেখতে, কি নাম বললে তোমার? বিষ্ণুপ্রিয়া। আহা সত্যিই তুমি রূপবতী, ওই রূপের এত তুলনা, তোমার বিষ্ণুপ্রিয়া নামটা সত্যিই প্রযোজ্য। তামা এই ঘাট তো তোমাদের ঘাট নয়, কোনোদিন তো এই ঘাটে স্নান করতে আসো না, তাহলে আজকে প্রভাতকালে তুমি এই ঘাটে স্নান করতে কেন এলে? কি এমন হয়েছে? বলে মা আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। বলে কিসের আশীর্বাদ? শোনো মা, আমি একটা নামের ব্রত ধারণ করেছি, আর এই নামের ব্রত ধারণ করে সেই নামীকে পূর্ণরূপে আমার নিজের করে লাভ করার জন্য আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। সচিমা 7-5 কিছু ভাবতে পারলেন না, সঙ্গে সঙ্গে সচিমায়ের বাম হাতটা ওই বিষ্ণুপ্রিয়ার মাথায় চলে গেল অজান্তে, আর সচিমা নিজের শ্রীমুখ থেকে বলে উঠলেন, শোনো বিষ্ণুপ্রিয়া, আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, এই প্রভাতকালে গঙ্গা জলে দাঁড়িয়ে তোমাকে আশীর্বাদ করলাম যে তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নও, এই কলিকালে তুমি সত্য সত্যই ওই বিষ্ণুরই প্রিয়া হবে। আর যেই এই আশীর্বাদ পেয়েছে, আর এক মুহূর্ত বিষ্ণুপ্রিয়া সেই স্থানে থাকতে পারল না, ছুটতে 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 কাঞ্চনার কাছে, কাঞ্চনা কাঞ্চনা রে কাঞ্চনা, তোর কথাই সত্য হলো, তোর কথাই সত্য হলো। তুই বলেছিলি আমি যদি সচিমায়ের কাছে যাই তাহলে সত্যি সত্যি গৌর সুন্দরকে আমি লাভ করতে পারবো। আমি গেছিলাম, আর সচিমাতা কিছু না ভেবে, কিছু না চিন্তা করে তার বাম হাত আমার এই মাথায় রেখে আমাকে আশীর্বাদ করে বলে দিল, এই কলিকালে আমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নই, আমি সত্য সত্য বিষ্ণুর প্রিয়া হবো রে ও কাঞ্চনা, আমি সত্য সত্য বিষ্ণুর প্রিয়া হব এই কলিকালে। না সজনী না, কলিকালে তো বিষ্ণু নেই, এই কলিকালে আমি বিষ্ণুর প্রিয়া হব না, এই কলিকালে আমি গৌর প্রিয়া হব। সই আমি গৌর প্রিয়া হব, আমি গৌর প্রিয়া হব। সজনী তোর কথাই সত্য হলো, আমি শাস্ত্রে শুনেছি আজ হতে আমি গৌরকে লাভ করার জন্য যা করতে হয় তাই করব। আজ থেকে আমি গৌর নামধ্বনি ধারণ করলাম, কারণ আমি শাস্ত্রে শুনেছি, শাস্ত্রে বলা আছে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি, ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে ওই তিনি নাকি দয়াল হরি,
ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তাই আজ ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। সখী, আজ হতে আমি গৌর নাম ধারণ করলাম, আর আজ হতে আমি তোকে গুরু রূপে বরণ করলাম। এই দেখুন, বিষ্ণুপ্রিয়া গৌর গৌর বলে নাম জপতে লাগলেন। আর এদিকে দেখবেন, ঘরে যদি বিবাহযোগ্য পুত্র থাকে, ছেলে থাকে, আর তাই সেই পুত্রের মা যদি কোনো ভালো মেয়েকে দর্শন করে, ভালো কন্যা একটা দর্শন করে, প্রথম কথা নিজে স্বজাতি, এটা যদিও বর্তমানকালে নেই, যদিও গৌরহরি এর বিরোধিতা করেছিল, যার জন্য আজকে কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সবাই এক আসনেই, একমাত্র অন্য কোথাও হয় কিনা জানি না, একমাত্র হরিনামের আসরেই এক আসনে সবাই উপবিষ্ট হতে পারে, এটা গৌরের কৃতিত্ব। কিন্তু এখনকার দিনেও কিছুটা আছে, আমাদের সময়টা আরও থাকবে না, মুছেই যাচ্ছে। তখনকার দিনে কি হয়েছে, ঘরে দেখছি নিমাই রয়েছে, এরপরে দেখুন মা কি করেছে, একটা সুন্দর রমণী দেখতে পেয়েছে, সুন্দর মেয়ে দেখতে পেয়েছে, মায়েরও মনটা কিন্তু একটু সাই দিয়েছে। মা এবার ওই যে ঘরে গিয়ে মনে মনে ভাবছে ওই বিষ্ণুপ্রিয়ার কথা, ওই বিষ্ণুপ্রিয়া দেখতে এত সুন্দর, তাকে আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এলাম যে সে শুধু নামে বিষ্ণুপ্রিয়া নয়, সত্যি সত্যি সে বিষ্ণুরই প্রিয়া হবে। আচ্ছা, ওই বিষ্ণুপ্রিয়াকে যদি আমি আমার নিমাইয়ের বউ করে আনতে পারতাম, আমি যদি আমার ঘরের বউমা করে আনতে পারতাম, মনে মনে এই ভাবছে। আর যেমন বাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে ঈশানকে ডাকছে, ওরে ও ঈশান শোন। কি মান? বলে শোন, তাড়াতাড়ি করে যা, দিয়ে একটু ঘটক ঠাকুরকে ডেকে নিয়ে। ঘটক ঠাকুর সঙ্গে সঙ্গে এসছে, ঘটক ঠাকুর সঙ্গে সঙ্গে চলে এসেছে। কাশীনাথ ঘটক, দেখবেন ঘটক ছাড়া বিবাহ হয় না, ঘটক ছাড়া যদি বিবাহ হয়েছে সেই বিবাহে গণ্ডগোল থাকবে, সত্যি কথা। হ্যাঁ সত্যি কথা, ঘটক একটা কাজ করে, বলে না এইসব, অনেকজনা বলে, কালকে বলেছিলাম না বিজ্ঞান জানা ব্যক্তি আর ওই সাধুবান ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, কিন্তু কোথাও গিয়ে দুজনাই কিন্তু হেরে যায় একটা জায়গায় গিয়ে, কারণ কোথাও গিয়ে একটা প্রশ্নের উত্তর আর মেলাতে পারে না, ভগবানের কাছে ওই জায়গাটাই ফাঁক থেকে যায় সবসময়। কালকে আমরা আস্বাদন করবো ওই জায়গাটা, ওই যে আকার, ওটা কী জিনিস, জয় নিতাই। ওই জন্য বলে না ঘটক ছাড়া বিয়ে যদি হয় সেই বিয়ে টিকবে না বেশি দিন, সেই বিয়ে থাকে না বেশি দিন। আর আগেকার দিনে তো বাবা বেশিই ছিল। সঙ্গে সঙ্গে মাকে করেছে, শোন ঈশান তাড়াতাড়ি করে যা, ওই কাশীনাথ ঘটককে একটু খবর দে, আমার একটু দরকার আছে। ঈশান তাড়াতাড়ি করে ছুটে গিয়েছে, কাশীনাথ ঘটককে খবর দিয়েছে। কাশীনাথ ঘটক এসে মাকে প্রণাম করছে, মা গো আমায় ডেকে পাঠিয়েছ? বলে হ্যাঁ। শোনো কাশীনাথ, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি তো নিমাইয়ের প্রথম বিবাহ দিতে সাহায্য করেছিলে, শাস্ত্র মত অনুসারে বলে দিচ্ছি, আমরা অনেকে জানি না, নিমাই যে প্রথম বিয়ে করেছিল লক্ষ্মীপ্রিয়াকে, এই লক্ষ্মীপ্রিয়ার সাথে নিমাইয়ের যে বিবাহ, এটা কিন্তু গৃহ অনুসারে হয়নি, সত্যি কথা, শাস্ত্রে প্রমাণ আছে। মহাপ্রভু নৃত্য কীর্তন করতে করতে লক্ষ্মীপ্রিয়াকে দেখে নিজে স্তম্ভিত হয়ে গেছিলেন, লক্ষ্মীপ্রিয়াকে দেখে নিজে পাগল হয়ে গেছিলেন। এটা মহাপ্রভুর একটা অন্য ভাব। তিনি তো মানুষ, তিনি তো মানুষ রূপে এসেছেন। ভগবান নিজ মুখে বলেছেন, আমি যখন যখন মনুষ্য রূপ ধারণ করে লীলা করি, তখন আমি যে ভগবান সেটা আমি ভুলে যাই, সেটা আমাকে ভুলতে হয়। যদি না ভুলি তাহলে আমি লীলা করতে পারব না। যেহেতু তিনি মানুষ রূপে এসেছেন, তারও কিন্তু কাউকে ভালো লাগতে পারে। ওই লীলা সংকীর্তন করতে 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 ওই লক্ষ্মীপ্রিয়ার সাথে দেখা হতে হতে লক্ষ্মীপ্রিয়াকে মহাপ্রভু মনে মনে চাইতেন, যার জন্য ওই একমাত্র মায়ের আশীর্বাদ নিয়ে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছিলেন। এবার লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হয়েছে, এরও দুটো মত আছে। একটা মত হচ্ছে, যেটা আমি যদি ইতিহাস চর্চা দেখি, তাহলে লক্ষ্মীপ্রিয়ার মতান্তরটা হচ্ছে যে ওই বহির্জগতের যে সর্প, সেই সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মারা গেছিল। আর যদি একটু শাস্ত্র মত দেখি, যদি চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত যে কোনো একটা দেখি, তাহলে সেখানে আমরা পাবো কি, বিরহরূপী কাল সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হয়। মানে মহাপ্রভু এই লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করার পরই পূর্ববঙ্গ চলে গেছিলেন। পূর্ববঙ্গ গেছিলেন সেখানে নাম প্রচার করতে, শিক্ষা বিতরণ করতে। ঠিক আছে, এই দেখুন শিক্ষার কথা চলে এলো, শিক্ষার এগুলো আর বলার সময় নেই, এখন বলতে গেলে আর হবেই না, জয় নিতাই। একটা কথা বলে যাই, এই বাংলার বুকে শিক্ষা যিনি নিয়ে এসেছিলেন, তিনি রামমোহন বিদ্যাসাগর নন। আমরা সবাই জানি, পড়াশোনার সময় আমরা আস্বাদন করি, বর্ণ পরিচয় দিয়ে আমাদের শুরু হয় পড়া। কিন্তু এই বঙ্গভূমির মাটিতে যিনি শিক্ষা নিয়ে এসেছিলেন, তিনি ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। নামটা মনে রাখবেন। বিদ্যাসাগর রামমোহন তো করেছিলেনই, কিন্তু তাদের অনেক অনেক পূর্বে সার্বভৌম ভট্টাচার্য বিহারের মিথিলা থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন এই বঙ্গভূমিতে, জয় নিতাই। সেটা যদিও বাইরের বিষয় হয়ে যাচ্ছে। এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন আমার চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরুর শিক্ষাগুরু।
আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষাগুরুর নাম ছিলেন ওই গৌরীদাস পণ্ডিত, গঙ্গাদাস পণ্ডিত। আর এই গঙ্গাদাস পণ্ডিতের শিক্ষাগুরু ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। জয় নিতাই। আচ্ছা, এইবার এই শিক্ষা বিতরণকালে যখন বঙ্গভূমিতে প্রভু গেলেন, ওই বিয়ে করেই যদি কোনো স্বামী ছেড়ে চলে যায় বউকে একা ঘরে ফেলে রেখে, তখন একটা বিরহ কাজ করে। সেই বিরহরূপী কালসর্পে আমার লক্ষ্মীপ্রিয়ার দেহান্ত হয়ে গেছে। সচিমাতা কাশীনাথ ঘটককে ডেকে বলছে, শোনো কাশীনাথ, একটা কাজ করো, তুমি একবার ছক কাটো, ছক কেটে দেখো আমার ওই নিমায়ের কোনো বিবাহযোগ আবার আছে কিনা। কাশীনাথ সঙ্গে সঙ্গে মায়ের আশীর্বাদ নিয়ে, বেশ মা, আমি দেখছি। তাড়াতাড়ি করে ছক কেটেছে, নিমায়ের নাম কুষ্টি সব কিছু দিয়ে বিচার করে সঙ্গে সঙ্গে সরাসরি উত্তর, সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর। শোনো মা, তুমি তোমার নিমায়ের বিবাহযোগ জানতে চেয়েছিলে, আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি। ভবিষ্যতে তোমার নিমায়ের আর কোনো বিবাহযোগ নেই। বললো বেশ, তাহলে ঠিক আছে, কিন্তু কাশীনাথ আমার মনটা বড় খুঁতখুত করছে। আমি যে ওই গঙ্গা জলে দাঁড়িয়ে আমার এই বাম হস্ত দিয়ে আমি একটা মেয়েকে না আশীর্বাদ করে এসেছি, যে সে শুধু নামে বিষ্ণুপ্রিয়া নয়, এই কলিকালে সে সত্য সত্য বিষ্ণুরই প্রিয়া হবে। আর আমারও কাশীনাথ, আমারও বড় মনের ইচ্ছা, সেই মেয়েকে আমি আমার ঘরের বধূ করে আনতে চাই। তাহলে এই এই ইচ্ছাটা কি পূর্ণ হবে না? বলে কে, কার মেয়ে, কোন পাড়ায় বাড়ি? বলে ওই মালঞ্চ পাড়ার মেয়ে, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, নাম তার বিষ্ণুপ্রিয়া। কাশীনাথ, একটা কাজ করো, তুমি যেমন আমার নিমায়ের ছক কেটে দেখলে বিবাহযোগ আছে কি নাই, তা তুমি একটা কাজ করো, তুমি আরেকবার পুনরায় ওই বিষ্ণুপ্রিয়ার নাম দিয়ে একবার ছকটা কেটে দেখো তো, বিষ্ণুপ্রিয়ার কি কোনো বিবাহযোগ রয়েছে। কাশীনাথ ঘটক আবার পুনরায় বিষ্ণুপ্রিয়ার নাম ধ্বনি ওই দেখে আবার ছক কেটেছে, আবার সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর। শোনো মা, বিষ্ণুপ্রিয়ারও কোনো বিবাহযোগ নেই। কিন্তু মা বলে উঠল, কাশীনাথ, তাহলে আমি যে আশীর্বাদ করে এলাম এটা কি মিথ্যা হয়ে যাবে? না না, আমার আশীর্বাদ মিথ্যা হবে না। আমি ওই বিষ্ণুপ্রিয়াকে আমার বধূ, আমার কুলবধূ করে আনতে আমি চাই। তুমি বিবাহের ব্যবস্থা করো। কাশীনাথ, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই মালঞ্চ পাড়ায় গিয়ে এই বিবাহের প্রস্তাবটা একটু সনাতন মিশ্রের কাছে রাখো। বললো বেশ মা, আপনি আশীর্বাদ করেছেন, আমি অবশ্যই যাব। এই দেখুন কাশীনাথ পণ্ডিত আজকে মহানন্দে চললো মালঞ্চ পাড়ায়। আজ কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত আজ মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে, কাশীনাথে ঘটক যায় আনন্দিত মনে। এই নানি মায়ের সম্বন্ধ মিশ্র ঘরে আনে, নিমায়ের সম্বন্ধ ঘরে আনে, মায়ের সম্বন্ধ মিশ্র ঘরে আনে। নিমায়ের সম্বন্ধ ঘরে আনে। ও মিশ্র মশাই, বাড়িতে আছো? বলে কে? এই অসময়ে কে ডাকে? বলে আমি ঘটক ঠাকুর গো, প্রয়োজন না পড়লে আমাকে কেউ খোঁজ করে না, আমি কাশীনাথ ঘটক। বলে ঘটক মহাশয়, আপনি আপনি এই অসময়ে কেন? বলে শুনলাম তোমার ঘরে একটা বিবাহযোগ্য কন্যা রয়েছে,